ওকে, আপার প্রাইমারি ক্লাস আজ থেকে শুরু হলো, অফিসিয়াল ঘন্টা। তো আমাদের আপার প্রাইমারি সব থেকে বড় যে টপিক সেটা হচ্ছে সিডিপি। তো সিডিপির স্যার আজকে তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাসটা নেবে। অসম্ভব ভালো, আসো তুমি চলে আসো, অসম্ভব ভালো পড়ায়, স্যার ওটা একটা নিয়ে কোনো সন্দেহ। কোশ্চেন হ্যাঁ বলো আছে স্যার। সৌরভ, বলো বলো। স্যার বলছিলাম আমরা হচ্ছে গিয়ে মানে ডিএলএড টা আমার হচ্ছে গিয়ে 1 বছর হয়ে সেকেন্ড বছরে পড়েছে, আমরা কি দিতে মানে অসুবিধা নেই তো? ডিএডে 1 বছর হয়ে তোমার ফর্ম ফিল আপের সময় কমপ্লিট দেখাতে হবে। অর্থাৎ তোমার অ্যাপিয়ারিং হলে হবে না, কমপ্লিট দেখাতে হবে, তবেই তুমি পাবে। এবার ফর্ম ফিল আপ যদি ডিলে করে তাহলে তুমি পাবে না। ঠিক আছে, ডিলে করলে বসতে পারবে, আদারওয়াইজ বসতে পারবে না। কিন্তু স্যার, যে নোটিফিকেশন হুম গ্যাজেটের, হুম সেই নোটিফিকেশনে কিন্তু বলা হয়েছে যে এনসিটির গাইডলাইন্স মেনে এক্সামটা হবে। যদি এনসিটির গাইডলাইন্স ফলো করা হয় তাহলে আমরা জানি সিটেটে যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়ে থাকে তারা কিন্তু এক্সামটা দিতে পায়। সেই জন্য এটা হতে পারে, হ্যাঁ তাই তো? হতে পারে, যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে তখনই কিন্তু সিওরিটি মানে মানে এটুকু বলতে পারবো যে মানে এনসিটির নিয়ম অনুযায়ী হলে তোমরা বসতে পাবে। এবার অফিসিয়াল যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক, তোমার মাইকটা অন আছে তো? এবার শোনা যাচ্ছে? স্যারের কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছিল? কথা বলো। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। প্রিভিয়াস স্পিচগুলো শুনতে পেয়েছিলে তোমরা? তোমার মাইক মিউট আছে, মাইকটা মিউট আছে, ওই জন্য শোনা যাচ্ছে না ঠিকঠাক। এবার শোনা যাচ্ছে, দেখো। হ্যালো, এবার কি বেটার হচ্ছে? দেখো। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? সুন্দর সুন্দর স্যার, সুন্দর। ওকে ওকে, ঠিক আছে। তো যাই হোক, শোনো, যেটা বলছিলাম তোমাদের, চাইল্ড প্যাডাগোজি যেটা আছে বা চাইল্ড ডেভেলপমেন্ট, বিশাল বড় কিন্তু পার্ট। এই পার্টটা অনেকে যেটা ইয়ারকি ছলে বলে, আমি ইউটিউবেও বেশ কিছু তোমাদের কমেন্ট দেখি, তো সেখানে অনেকে বলে যে 5 ঘন্টার একটা লেন্দি ক্লাস করে নিলে এটা পাস করা সহজ। সেটা কিন্তু আগে ছিল। যেমন 2012 সালে আমি যখন অন্য স্কুল থেকে এই স্কুলে আসলাম, তো তখন আমরা কিন্তু টেট পাস করেছি। তো টেস্ট পাস করার জন্য ওখানে ক্রাইটেরিয়া ছিল যে জাস্ট পাস করলেই হবে, অর্থাৎ তার মেরিটটা কিন্তু দেখা হচ্ছিল না, যে ওখানে পাস করলেই হলো, তারপরে সাবজেক্টে তুমি কেমন তার উপর নির্ভর করে তোমার মেরিটটা আসবে। এবার কিন্তু 40 ওয়েটেজ হচ্ছে, 100 নাম্বারটার 40 ওয়েটেজ, আর সেটার উপরও মেরিটটা হ্যাম্পার হবে। তো সিডিপিটাকে ইজিলি নিও না, হালকাভাবে নিও না। আমি অনেক দিন ধরে এই স্যারকে বলে 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 লাস্ট পর্যন্ত রাজি করাতে পেরেছি। কারণ দেখো, কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে। সত্যি কথা বলতে, এমন অনেক টিচার বাজারে পড়ায়, দেখবে সেই সমস্ত টিচার এমনও হয়েছে, দেখা গেল যে নিজে হয়তো একটা সাবজেক্টে কোনোদিনই হয়তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেনি, সেই টিচারও হয়তো দেখে দেখে সিডিপি পড়িয়ে দিচ্ছে। কিন্তু স্যার কিন্তু মাস্টার ডিগ্রি করেছে সাইকোলজির ওপর। মানে যা তা নয়, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে হয়ে যাবে তা নয়। সাবজেক্টের ডেপথ, সাবজেক্টের নলেজ না থাকলে এই তোমাদের সঙ্গে ইয়ার্কি করা যায় না। মানে তোমাদের সঙ্গে আমি ইয়ার্কি করছি যে সবাই দায়িত্ব নিলাম, দিয়ে আলটিমেটলি কোয়ালিটিটা মেনটেন করতে পারলাম না, সেটা যেন না হয়। সেই কারণে আমরা ভালো টিচারকেই হায়ার করেছি। তো তোমরা পড়ো, আজকে প্রথম ক্লাস। যেমন আমাদের এইটা আমি একটু বলতে চাইছিলাম যে সিলেবাসটা, এটা আগেও একবার আলোচনা করা হয়েছিল। সিলেবাস নিয়ে আগে আলোচনা করা হয়েছিল, কি কি আছে না আছে, নাম্বার কত আছে। যেমন 30 মার্কস, তুমি সিডিপি থেকে 30 মার্কস পাচ্ছ, কিন্তু বাংলাতে 30 যে পাচ্ছ, সেখানেও কিন্তু 15 মার্কস হচ্ছে সাবজেক্ট, 15 মার্কস আবার প্যাডাগজি। আবার ইংরেজিতে যেটা পাচ্ছ, 15 মার্কস হচ্ছে সাবজেক্ট, 15 মার্কস হচ্ছে প্যাডাগজি। গণিত আর বিজ্ঞানের মধ্যে যেটা পাচ্ছ, সেখানেও কিন্তু সেম জিনিস। গণিত বিজ্ঞানে আমাদের প্যাডাগজি আবার কত আসছে? 10 10 10 10 করে, 20। 10 10 করে, আবার 20 মার্কসের প্যাডাগজি ওখানেও আসছে। তো প্যাডাগজিটা অনেক বেশি, সাবজেক্টটা অনেক কম। আমরা কিন্তু পুরোটাই পড়াবো, অর্থাৎ এইগুলো এগুলো থাকবে, গণিত বিজ্ঞান এগুলো থাকবে, বাংলা ইংরেজি সব কিছু, মানে একই ছাতার তলায় সব কিছু পাবে। এই চিন্তা ভাবনা করে একদম নতুন একটা সেট আপ করেছি, জানো, এই রুমটাকে একদম নতুন একটা সেট আপ করে পড়ানো হচ্ছে। যেহেতু
এসএসসিটা খুব সাকসেসফুলি রান করতে পেরেছিলাম, সেই কারণে এই রিস্কটা নিতে পেরেছি, তোমাদের খুব রেসপন্স ছিল বলেই এই রিস্কটা নিয়েছি, বা পরবর্তীতেও আমরা এই রিস্কটা নেব। কারণ গ্রুপ সি গ্রুপ ডি প্যারালালি চলছে, তার সঙ্গে সঙ্গে আবার এই টপিক্সটা চলছে। এনি ডাউট, জুমে ক্লাস হলে একটা সুবিধা আছে, যে কোনো ডাউট হবে তোমরা সঙ্গে সঙ্গে স্যারকে জিজ্ঞাসা করবে, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে। কিন্তু কখনো কখনো এমন হয় যে সবাই একসঙ্গে ডাউট বলতে গেলে হয়তো পড়ানো হ্যাম্পার হয়, সেই জন্য দেখবে যে পড়াতে পড়াতে লাস্টের দিকে দেখবে সব ডাউট ক্লিয়ারই হয়ে যায়। আমি পড়াতে গেলে তাই হয়, যে সমস্ত ডাউটগুলো ক্লিয়ারই হয়ে যাবে, তোমার জিজ্ঞাসা করার আগেই আমি ক্লিয়ার করে দেবো। তবু তোমাদের কোয়েরি থাকলে, যে কোনো কোয়েরি থাকলে তোমরা ডাউটটা ক্লিয়ার করে নেবে। একদম ডাইরেক্ট জুম থেকে ক্লাস করছো, সেখান থেকেই আবার অ্যাপেও চলছে, অ্যাপেও অনেকে জয়েন করে আছে। আজকে ইউটিউবে আমরা ভাবছিলাম যে হয়তো ভিডিওটা দেবো, কিন্তু স্ট্রিমিংটা লাস্ট পর্যন্ত করতে পারলাম না। যাই হোক, আমি এতগুলো টপিক্সের মধ্যে আমি গণিতের পার্টটা তোমাদের পড়াবো সপ্তাহে একদিন করে, আর তার সঙ্গে নিশান্ত স্যার পড়াবে, বাকি সমস্ত অনেক টিচার আছে, বিধান স্যার পড়াবে, ইংরেজির একজন টিচার পড়াবে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা তুমি শুরু করো। থ্যাংক ইউ স্যার। ওকে, সবাই এনজয় করো, ক্লাস শুরু করো, লাস্ট পর্যন্ত থাকো। আর এই ক্লাসগুলো কিন্তু সব জায়গায় পাবে না, খুব খেটে খুঁটে ক্লাস করা। ওকে, চলো, কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারো, অন্য বিষয়ে আছে না? ওকে, ঠিক আছে, তুমি ক্লাসটা করো। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই তো? সবাই ভালো তো? হ্যাঁ স্যার। তো আমার নাম এমডি সাজিমুল হক, এস হক। আমি তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে পার্ট, সেটা কিন্তু তোমাদেরকে পড়াবো। তো স্যার তো বললেন তোমাদের যে শিশু বিকাশ এবং পেডাগজির যে ওয়েটেজ, সেটা কিন্তু অনেক বেশি এই এক্সামের ক্ষেত্রে। সেটা আমরা যদি আমরা সিলেবাস দেখি, এক্সাম প্যাটার্ন দেখি, তাহলেই সেটা বুঝতে পারবো যে শিশু বিকাশ এখান থেকে আমরা দেখতে পাই যে 30 মার্কস প্লাস তোমাদের যে বেঙ্গলি এবং ইংলিশ, অর্থাৎ বাংলা এবং ইংরেজি, সেখানে দেখবে যে তোমাদের বিষয়ভিত্তিক 15 প্লাস ইংরেজির 15, মানে টোটাল হচ্ছে 30, টোটাল 30। আবার তোমাদেরকে বললাম যে সায়েন্সের যে ম্যাথের পেডাগজি 10, আবার জেনারেল সায়েন্সের পেডাগজি 10, মানে হচ্ছে 20। তাহলে দেখো, এটা হচ্ছে 20। তাহলে এটাকে যদি আমরা সাম আপ করি, অর্থাৎ আমরা যদি এটাকে যোগ করি, তাহলে যোগফলটা দেখবে, যোগফলটা আছে 0, এটা হচ্ছে 3 3 6 8। তার মানে বুঝতেই পারছো যে তোমাদের আউট অফ 150, 80 হচ্ছে তোমাদের শিশু বিকাশ এবং পেডাগজি। এটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে দেখতেই পাচ্ছ, পার্সেন্টেজে কনভার্ট করলে 0 0 ক্যান্সেল, তাহলে 3 2, তার মানে বুঝতেই পারছো প্রায় 54%। তার মানে 54%, তার মানে বুঝতেই পারছো যে এই পার্সেন্টেজটা কিন্তু খুব হিউজ পার্সেন্টেজ। বুঝতে পারছো যে আউট অফ, যদি আমরা বলি 100% টোটাল, তাহলে কিন্তু 54% তোমাদের শিশু বিকাশ এবং পেডাগজির কিন্তু ইম্পর্টেন্স। তো চলো, আজকে থেকে আমি তোমাদেরকে যে লাইভ ক্লাস, সেটা শুরু করছি আমাদের ক্লাস। ঠিক আছে, তো আশা করি সবাই তোমরা প্রস্তুত ক্লাসের জন্য, তাই তো? বলো, রেসপন্স করো, প্রস্তুত তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি তো প্রস্তুত একদম পুরো দমে। দেখতেই পাচ্ছ একদম আমাদের যে একাডেমির নিউ টি শার্ট পরে একদম পুরো রেডি, ঠিক আছে, তোমাদেরকে পড়ানোর জন্য। তো চলো আমরা শুরু করি, তাই তো? সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস লার্ন টুগেদার। চলো শুরু করি। তাহলে ফার্স্ট আমরা কি পড়বো, দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তাই তো? তাহলে এটাকেই আমরা প্রথমে জানবো। ফার্স্ট দেখো, প্রথম কথা আছে চাইল্ড। চাইল্ড মানে আমরা জানি শিশু, ডেভেলপমেন্ট মানে জানি আমরা বিকাশ, এবং পেডাগজি তোমরা জানো যে এটা হচ্ছে যে শেখার কৌশল, তাই তো? মানে শিক্ষণ কৌশল, আমি একজন কোনো স্টুডেন্টকে কিভাবে শেখাবো, তার যে কৌশল, সেটাই হচ্ছে পেডাগজি। সেই জন্য দেখবে তোমাদের যে প্রফেশনাল কোর্স, বিশেষ করে তোমাদের ডিএলএড বা বিএড, সেখানে কিন্তু পেডাগজি পড়ানো হয় এই কারণেই যে তোমাকে কিভাবে শেখাতে হবে তার কৌশলগুলো তোমাকে শেখানো হয়। তো চলো একটা একটা করে আমরা ডিফাইন করব এগুলোকে। ফার্স্ট আমরা জানবো যে শিশু, চিলড্রেন কাদের বলা হয়, তাই তো? শিশু কাদের বলা হয়? তাহলে দেখবে যে ইউএনএর যদি আমরা
এতে যাই, পার্সপেক্টিভে যাই, তাহলে কিন্তু ওটা আলাদা। আর আমাদের যদি ইন্ডিয়ান পার্সপেক্টিভ দেখি তাহলে কিন্তু আলাদা। তাহলে ইন্ডিয়ান পার্সপেক্টিভেই আমরা জানবো যে শিশু কাদের বলা হয়। তাহলে শিশু কাদের বলে এটা আমাদের সংবিধানেই পাওয়া যায়। আমাদের সংবিধানের যে আর্টিকেল 45 যেটা হচ্ছে ডিপিএসপি, তোমরা জানো ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেখানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সের নাগরিকদের শিশু বলে। এবার দেখো এখানে অনেকের কিন্তু কনফিউশন আছে যে নাগরিক এবং যেটাকে আমরা বলি ভোটার মানে আমরা ভোটাধিকার কখন প্রয়োগ করি না 18 বছর বয়সে। কিন্তু একদিনের যদি একটা বাচ্চা হয় সেও কিন্তু ভারতের নাগরিক। তাহলে বুঝতে হবে যে সিটিজেনশিপ আলাদা জিনিস আর তোমাদের যে ভোটার কথা বলো তোমরা, সেটা হচ্ছে আলাদা জিনিস। তাহলে নাগরিক কাদের বলবো আমরা, না শিশু কাদের বলবো বললাম যে আমাদের সংবিধান অনুযায়ী 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত ভারতের সমস্ত নাগরিককে আমরা কি বলবো না শিশু। এটা আমাদের সংবিধানে বলা আছে, তো আমরা ইন্ডিয়ান পার্সপেক্টিভেই জানবো। এবার দেখো এটা কিন্তু আমাদের সংবিধানে বলা ছিল। এবার কি হয় না 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা কিন্তু মনে রাখবে, তোমাদেরকে বললাম 86তম সংবিধান সংশোধনী, এটা হচ্ছে সালটা হচ্ছে 2002। এই যে তোমার 6 থেকে 14 বছর বয়সের যে শিশু তাদের জন্য কি করা হয় না বলতে পারো যে ফ্রি, অর্থাৎ বলতে পারো বিনামূল্যে আবশ্যিক শিক্ষার ব্যবস্থা করা হয়, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। তো এই জন্য একটা আর্টিকেল অ্যাড করা হয় আমাদের সংবিধানে, সেটা হচ্ছে 21 এ। তাহলে কি বললাম যে একটা আর্টিকেল অ্যাড করা হয়, সেটা হচ্ছে 21 এ। তো এবার জানো আমাদের ডিপিএসপির একটা নিয়ম আছে যে ডিপিএসপির কোনো ধারাকে আমরা যখন আইনে পরিণত করি সেটা হয়ে যায় ওটা ফান্ডামেন্টাল রাইটস। ওই জন্য এখন দেখবে যে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের বিনামূল্যে আবশ্যিক শিক্ষা প্রদান, এটা হচ্ছে একটা মৌলিক অধিকার। তাহলে এটা হচ্ছে একটা মৌলিক অধিকার। তাহলে এতদূর তোমাদের ক্লিয়ার হয়েছে, বুঝাতে পেরেছি শিশু কাদের বলা হয় বলো। বলো, রেসপন্স করো, বুঝতে পারলে এতদূর? হ্যাঁ, তাহলে নেক্সট যাব আমরা ডেভেলপমেন্ট, যেটাকে বলি আমরা বিকাশ। তো দেখবে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তো বাচ্চার দেখবে যে অনেক পরিবর্তন হয়, দৈহিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, তোমার বলতে পারো সামাজিক পরিবর্তন ঘটে। তো এই যে ওভারঅল পরিবর্তন, এইগুলোকেই আমরা বলবো বিকাশ। তাহলে কি বললাম যে আমাদের যে দৈহিক মানসিক ওভারঅল যে পরিবর্তনগুলো হয় সেগুলোকে একসঙ্গে আমরা বলবো ডেভেলপমেন্ট বা বিকাশ। তো এবার দেখো এই যে তোমাদের পেডাগজিতে তোমাদেরকে কি পড়ানো হয়, তাহলে পেডাগজির আমরা যদি সিডিপির ফুল ফর্ম দেখি তাহলে দেখব যে আমরা সিডিপিতে কি পড়ি না আমাদের ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, অর্থাৎ বিকাশ মানে শিশুরা কিভাবে কি হয় না শিশুদের বিকাশ কিভাবে ঘটে, মানে শিশুদের পরিবর্তন কিভাবে ঘটে। আর আরেকটা পেডাগজি মানে তোমাদেরকে বললাম যে একজন শিক্ষককে কি কি কৌশল অবলম্বন করতে হবে যাতে করে একজন শিক্ষার্থী ভালোভাবে শিখতে পারে। তাহলে বিকাশ তোমাদেরকে বললাম যে দৈহিক মানসিক ওভারঅল যে তোমাদের পরিবর্তন সেটাকে একসাথে বলা হয় বিকাশ। এটা আমরা যখন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়বো চ্যাপ্টারটা আরও ডিটেলসে আরও তোমাদেরকে বলতে পারো যে আরও বিস্তারিতভাবে কিন্তু এটা আলোচনা করব, কারণ আমাদের একটা চ্যাপ্টারই আছে তোমরা জানো যে ফার্স্ট যেটা চ্যাপ্টার আমরা সিডিপির পড়বো সেটা হচ্ছে, এটা যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস তো যেটা চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে তোমাদের জানো তোমরা সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। তো ওখানে আরও বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা হবে। নেক্সট হচ্ছে দেখো পেডাগজি।
পেডাগজি, যেটা নিয়েই এত তোমাদের বললাম যে এত আলোচনা আমাদের, যে তোমাদেরকে তো শিশু বিকাশেরও পেডাগজি পড়তে হবে, তোমাদের সাবজেক্টেরও পেডাগজি কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো পেডাগজি কাকে বলে? তাহলে দেখো আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, দেখো পেডাগজি হলো সহজ ভাষায় যদি বলি শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের বিজ্ঞান ও কলা। তার মানে এটাকে যদি আরো আমরা কি করি না বিস্তারিতভাবে বলি, তাহলে দেখো শিক্ষার্থীর বয়স, প্রয়োজন ও মানসিকতা ও সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কিভাবে শিক্ষা প্রদান করা হবে সেই কৌশল, নীতি ও পদ্ধতির অধ্যয়নকে পেডাগজি বলা হয়। তাহলে বুঝতেই পারছো যে কিভাবে শিক্ষা প্রদান করা হবে এবং কি কি কৌশল ও পদ্ধতি অবলম্বন করতে হবে, এটাই হচ্ছে পেডাগজির বিষয়বস্তু। তাহলে এতদূর তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তোমাদেরকে বললাম যে শিশু, তারপরে তোমাদেরকে বললাম বিকাশ, তারপরে তোমাদেরকে বললাম পেডাগজি। তাহলে নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে দেখো ডেফিনেশন অফ সাইকোলজি। কেন পড়ব আমরা ডেফিনেশন অফ সাইকোলজি, অর্থাৎ সাইকোলজি কেন পড়তে যাব? কারণ তোমাদের যে পেডাগজি সেটা কিন্তু একটা বলতে পারো যে সাইকোলজির একটা, এটা হচ্ছে একটা পার্ট, এডুকেশনাল সাইকোলজি। আমরা যে সিডিপিতে পড়ি সেটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। তো সাইকোলজির যদি আমরা ডেফিনেশন না জানি তাহলে কিন্তু আমাদের যে সিডিপি সেটা কিন্তু বলতে পারো যে ইনকমপ্লিট থেকে যাবে। সেই জন্য আমরা দেখো আমরা অত বিস্তারিতভাবে পড়বো না, কারণ বিস্তারিতভাবে যারা সাইকোলজির স্টুডেন্ট তারাই পড়বে। আমরা শুধু কি পড়ব না আমাদের এডুকেশনের ক্ষেত্রে যে সাইকোলজিটা প্রয়োজন সেই জন্য আমরা পড়ব এডুকেশনাল সাইকোলজি। তাহলে ফার্স্ট দেখো ডেফিনেশন অফ সাইকোলজি। এটা পড়ার আগে তোমাদেরকে জানতে হবে যে আমাদের পৃথিবীর সৃষ্টির সময় একটাই সাবজেক্ট ছিল, মানে আমাদের পৃথিবীতে প্রথম একটাই সাবজেক্ট ছিল যেটাকে আমরা বলি মাদার অফ অল সাবজেক্টস। তাহলে কে বলতে পারবে? তোমরা কেউ জানো যে সেই সাবজেক্টটা কি? আমাদের পৃথিবীতে একটাই সাবজেক্ট ছিল যেটা থেকে সব সাবজেক্টের উৎপত্তি, সেটা কি, কোন সাবজেক্ট? তাহলে সেই সাবজেক্টটা হচ্ছে দেখো ফিলোজফি। ফিলোজফি। তাহলে আমরা যে আজকে ম্যাথ বলতে পারো, আমরা যে আজকে ফিজিক্যাল সায়েন্স, আজকে যে আমরা কেমিস্ট্রি, আজকে আমরা যতগুলো সাবজেক্ট পড়ছি তার মাদার হচ্ছে ফিলোজফি। তাহলে ফিলোজফি থেকেই আমাদের কিন্তু সমস্ত সাবজেক্টের কিন্তু উৎপত্তি। তাহলে বলতে পারো মাদার অফ অল সাবজেক্টস হচ্ছে ফিলোজফি। তাহলে সাইকোলজি কিন্তু ব্যতিক্রম না, সাইকোলজি যে উৎপত্তি সেটা হচ্ছে কোথা থেকে না ফিলোজফি থেকে। এবার দেখো ডেফিনেশন অফ সাইকোলজি। তার আগে আমরা জানবো যে 1870s আগে, একটু তোমাদের হালকা হিস্ট্রিটা দিচ্ছি, অতটা বিস্তারিতভাবে আলোচনা করব না। 1870s আগে সাইকোলজি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন ছিল না, মানে সাইকোলজি বলে কোনো সাবজেক্টই ছিল না। 1870s পর কি হয় না একটা রেভলিউশন ঘটে, তারপর এই যে ফিলোসফি সেখান থেকে সাইকোলজি একটা আলাদা সাবজেক্ট হিসাবে উৎপত্তি লাভ করে। তো এবার দেখো তাহলে বললাম যে ফিলোসফি থেকেই তাহলে কি হয়েছে না সাইকোলজি সাবজেক্টের উৎপত্তি হয়েছে। এবার দেখো ডেফিনেশন বোঝার আগে আমরা জানবো এই যে সাইকোলজি বলতে পারো টার্ম, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? একটা ওয়ার্ড পাবো সাইকি, আর একটা ওয়ার্ড পাবো আমরা লোগস। লোগস। তাহলে দেখো সাইকি কথার মানে হচ্ছে তোমাদের বলতে পারো সাইকি কথার মানে হচ্ছে সোল অর মাইন্ড। আর লোগস কথার মানে হচ্ছে স্টাডি। তাহলে দেখো সাইকোলজি, তাহলে দুটো, এটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো বলতে পারো, দুটো তোমার গ্রিক ওয়ার্ড থেকে এসছে, একটা হচ্ছে তোমার সাইকি আর একটা হচ্ছে লোগস। তাহলে সাইকি কথার মানে হচ্ছে সোল অর মাইন্ড, আর লোগস কথার মানে হচ্ছে স্টাডি। তাহলে এই দুটোকে আমরা যদি সাম আপ করি তাহলে কি আসে না স্টাডি অফ সোল অর মাইন্ড। তার মানে বুঝতেই পারছো
যে তাহলে আমরা যদি এই দুটো ওয়ার্ডকে সাম আপ করি তাহলে আমরা কি পেলাম, যে সাইকি কথার মানে হচ্ছে আমাদের বলতে পারো সোল অর মাইন্ড, আর লোগোস কথার মানে হচ্ছে স্টাডি, তাহলে স্টাডি অফ মাইন্ড অর সোল, তার মানে আত্মার বা মনের অধ্যয়নকে বলবো আমরা মনোবিজ্ঞান। তাহলে কি বললাম, যে সোল মানে হচ্ছে আত্মা, তার মানে আমরা মনের অধ্যয়নকে বলবো মনোবিজ্ঞান। বুঝতে পেরেছো এত দূর আশা করি? বলো, কোনো সমস্যা হলে হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ, এবার দেখো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে দেখো স্কুলস অফ সাইকোলজি। আমরা কিন্তু প্রত্যেকটা স্কুলস পড়বো না, কারণ আমাদের এডুকেশনাল সাইকোলজি প্রত্যেকটা স্কুলের কিন্তু আমাদের প্রয়োজন পড়বে না, সেই জন্য আমরা প্রত্যেকটা স্কুলস কিন্তু আমরা পড়বো না। এবার তোমরা বলবে যে স্কুলস কি, এই নিউ টাউন স্কুল, এখানে পাশে কিন্তু নিউ টাউন স্কুল আছে, বলতে পারো যে এই স্কুলস কেমন স্কুল, কোনো কনক্রিট বিল্ডিং না কেমন স্কুল? তো চলো আমরা একটু খুঁজি যে কীরকম স্কুল এটা, তাই না? চলো খুঁজি। তাহলে দেখো এই স্কুলস অফ সাইকোলজি বোঝার আগে তোমাদেরকে বললাম যে সাইকোলজি সাবজেক্টটা কিন্তু আগে কি ছিল না, ফিলোসফির আন্ডারে কিন্তু কি করতাম না, আমরা সাইকোলজিকে স্টাডি করতাম। এবার কি হলো না, সাইকোলজি যখন বলতে পারো যে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন যখন উৎপত্তি হলো এর, তখন সাইকোলজিস্টদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়, মতপার্থক্যের সৃষ্টি হয়ে যায়। কি মতপার্থক্য না, সাইকোলজির সাবজেক্ট ম্যাটার কি হবে, অর্থাৎ সাইকোলজিতে আমরা কি স্টাডি করব, কি পড়ব, এটা নিয়ে কি হয় না, সাইকোলজিস্টদের মধ্যে একটা মতপার্থক্যের সৃষ্টি হয়। কীরকম, যদি আমি তোমাদেরকে বলি যে ইতিহাস, ইতিহাস ইতিহাসের সাবজেক্ট ম্যাটার কি, তো তোমরা খুব সহজেই বলে দিবে যে ইতিহাসের সাবজেক্ট ম্যাটার হচ্ছে অতীতের ঘটনা, তাই তো? অতীতের ঘটনা আমরা কিন্তু ইতিহাসে স্টাডি করি। যদি তোমাদেরকে আমি বলি যে লাইফ সায়েন্স অর্থাৎ জীববিদ্যার সাবজেক্ট ম্যাটার কি, না তোমরা বলবে যে জীব নিয়ে আলোচনা। তো এবার যখন সাইকোলজি সাবজেক্টের উৎপত্তি হলো, তখন সাইকোলজিস্টদের মধ্যে কি হয় না, মতপার্থক্যের সৃষ্টি হয়। কি মতপার্থক্য, যে সাইকোলজির সাবজেক্ট ম্যাটার কি হবে, এটা নিয়ে সাইকোলজিস্টদের মধ্যে কি হয় না, মতপার্থক্যের সৃষ্টি হয়। তো এই স্কুলস অফ সাইকোলজি দেখো কিভাবে সৃষ্টি হলো। ধরো যে 100 জন সাইকোলজিস্ট ছিলেন, তিনাদের মধ্যে কেউ কেউ বলছেন যে সাইকোলজির সাবজেক্ট ম্যাটার হওয়া উচিত স্টাডি অফ মাইন্ড অর সোল। দেখো এই যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা কারা দিয়েছিলেন? এই ডেফিনেশনটা হচ্ছে সাইকোলজির সবচেয়ে আদিম ডেফিনেশন বলতে পারো। মডার্ন ডেফিনেশন কিন্তু একটু আলাদা, তোমাদের একটু পরেই পড়াবো। এই যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা দিয়েছিলেন ফিলোজফার্স যারা ছিলেন সেই সময়ে, তারাই দিয়েছিলেন। কারণ তোমাদেরকে বললাম যে সাইকোলজি প্রথমে কোন সাবজেক্টের, মানে বলতে পারো যে কোন সাবজেক্টের মধ্যে আমরা স্টাডি করতাম না, ফিলোজফি। সেজন্য এর যে আদিম ডেফিনেশন বলতে পারো, ফার্স্ট যে ডেফিনেশন, সেটা দিয়েছিলেন ফিলোজফার্সরা। এবার কেউ কেউ বলতে লাগলেন যে কি হওয়া উচিত না, স্টাডি অফ মাইন্ড অর সোল। ধরো যে 100 জনের মধ্যে 15 জনের, মানে 15 জন বলছেন যে স্টাডি অফ মাইন্ড হওয়া উচিত। আবার কেউ বলছেন যে না, সাইকোলজির সাবজেক্ট ম্যাটার হওয়া উচিত স্টাডি অফ বিহেভিয়ার, স্টাডি অফ বিহেভিয়ার বিহেভিয়ার। আবার ধরো এখানে 20 জন এটা বলছেন। আবার ধরো 30 জন বলছেন না, সাইকোলজির সাবজেক্ট ম্যাটার হওয়া উচিত স্টাডি অফ হাউ টু ফাংশন, মানে কিভাবে বলতে পারো আমাদের যে মাইন্ড ফাংশন করে, যেটা হচ্ছে আমরা স্কুলটা পড়বো সেটা হচ্ছে ফাংশনালিজম। তো ওটা আমাদের যেহেতু বললাম যে এডুকেশনাল সাইকোলজিতে অতটা ইম্পর্টেন্ট না, সেই জন্য আমরা কিন্তু পড়বো না। তারপরে আবার কেউ বলছেন যে না, তোমার বলতে পারো যে সাইকোলজির সাবজেক্ট ম্যাটার হওয়া উচিত, ধরো কোনো একটা তোমার ভিউ পয়েন্ট দিচ্ছে স্টাডি অফ মেন্টাল প্রসেস। তাহলে বুঝতেই পারছো যে 100 জন সাইকোলজিস্ট ছিলেন, তিনাদের মধ্যে গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে গেলেন। ইনাদের যে গ্রুপ, ইনারা বলছেন যে সাইকোলজির সাবজেক্ট ম্যাটার হওয়া উচিত স্টাডি অফ মাইন্ড অর সোল। আবার দেখো 100 জনের মধ্যে 20 জন বলছেন
যে স্টাডি অফ বিহেভিয়ার হওয়া উচিত, আবার কেউ বলছেন যে স্টাডি অফ মানে কিভাবে আমাদের যে মাইন্ড ফাংশন করে সেটাও হওয়া উচিত, আবার কেউ বলছেন যে মেন্টাল প্রসেস। তার মানে এই যে এক একটা গ্রুপ, এই এক একটা গ্রুপকেই বলবো আমরা স্কুলস, এই এক একটা গ্রুপকে বলবো আমরা স্কুলস। বলো এটা বুঝতে পারলে কিনা? তাহলে সাইকোলজিস্ট হ্যাভিং সিমিলার ভিউ পয়েন্টস, তাই তো, মানে কি বলবো আমরা, যে সাইকোলজিস্ট হ্যাভিং সিমিলার ভিউ পয়েন্ট ইজ কল্ড স্কুল অফ সাইকোলজি। ব্যাস এটুকুই কথা, আর কিছুই না। বুঝতে পারলে স্কুল অফ সাইকোলজি? তাহলে তাহলে এটা কিন্তু কোনো কনক্রিট বিল্ডিং না। তাহলে তোমাদের আশা করি বুঝতে পারি, মানে বুঝাতে পেরেছি। বলো। হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা যাব নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে বিহেভিয়ারিজম। এবার দেখো তোমাদেরকে বললাম যে ফার্স্ট স্কুল অফ সাইকোলজি হচ্ছে স্ট্রাকচারালিজম, মানে আমাদের যে মাইন্ড সেটা কি দিয়ে তৈরি, অর্থাৎ স্ট্রাকচার মানে বুঝতেই পারছো গঠন, ঠিক আছে? সেই জন্য ফার্স্ট স্কুল অফ সাইকোলজি সেটা হচ্ছে স্ট্রাকচারালিজম। এই যে স্ট্রাকচারালিজম, এই স্ট্রাকচারালিজমের যে কনসেপ্ট সেটা দিয়েছিলেন উইলিয়াম হুন্ড। এই নামটা মনে রাখবে তোমরা, উইলহেলম হুন্ড। তাহলে ফার্স্ট স্কুল অফ সাইকোলজি যেটা হচ্ছে স্ট্রাকচারালিজম, সেটার যে বলতে পারো ফাদার তিনি হচ্ছেন উইলিয়াম হুন্ড। এবার দেখো উইলিয়াম হুন্ড একটা কিন্তু খুব বলতে পারো বলতে পারো সাইকোলজির বলতে পারো যে একটা বলতে পারো রেভলিউশন নিয়ে এসেছিলেন। কি না, উইলিয়াম হুন্ড কি করেছিলেন না 1879 সালে তিনি সাইকোলজির প্রথম ল্যাবরেটরি, দেখো সাইকোলজি হচ্ছে একটা তোমরা বলতে পারো একটা সায়েন্টিফিক সাবজেক্ট। এবার দেখো কোনো সায়েন্টিফিক সাবজেক্টকে যখন আমরা কোনো সায়েন্টিফিক সাবজেক্টের কোনো কম্পোনেন্টস নিয়ে আমরা যখন রিসার্চ করব, তখন আমাদের একটা ল্যাবের প্রয়োজন, তাই তো? তো আমরা যখন কোনো কিছু দেখবে সায়েন্টিস্টরা কোথায় রিসার্চ করেন না, একটা ল্যাবে। এবার দেখো এই যে ল্যাব সাইকোলজির, এর আগে কিন্তু কোনো ল্যাব ছিল না। তাহলে 1879 সালে উইলিয়াম হুন্ড কি করেছিলেন না ফার্স্ট ল্যাবরেটরি কি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় না জার্মানির লিপজিগ ইউনিভার্সিটিতে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। সেজন্য উইলিয়াম হুন্ডকে বলা হয় ফাদার অফ সাইকোলজি। উইলিয়াম হুন্ডকে বলা হয় ফাদার অফ সাইকোলজি। এবার দেখো আমি এই সাইকোলজি কথাটা কিন্তু বারবার লিখবো না, আমি সাইকোলজি কথাটা কিন্তু বারবার লিখবো না। এখানে তোমরা একটা সিম্বল দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সাইকোলজির সাইন। তো এই যে দেখো, তাহলে উইলিয়াম হুন্ডকে বলা হয় ফাদার অফ সাইকোলজি, মানে মনোবিজ্ঞানের জনক। তাহলে কাকে বলা হয়? উইলিয়াম হুন্ডকে। কেন না তিনিই প্রথম কি করেছিলেন না মনোবিজ্ঞানের একটা প্রথম ল্যাব বা ল্যাবরেটরি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় না জার্মানির লিপজিগ ইউনিভার্সিটিতে। সেই জন্য তিনাকে বলা হয় কি না ফাদার অফ সাইকোলজি। এবার নেক্সট বললাম যে তিনি যে স্কুল অফ সাইকোলজির বলতে পারো ইয়ে করতেন, কনসেপ্ট মানে সমর্থন করতেন, সেটা হচ্ছে স্ট্রাকচারালিজম। তো ওটা আমাদের সিলেবাসে নেই, সেই জন্য ওটা আমরা পড়বো না। আমরা পড়বো বিহেভিয়ারিজম। কি এটা না ব্যবহারবাদ, তোমরা পড়েছো হয়তো জানো। দেখো ব্যবহারবাদ, এটাকে ইরেজ করে দিই। তো বলো ক্লাস কেমন লাগছে বলো? বুঝতে পারছো বলো? কোনো সমস্যা হলে বলবে কিন্তু খুলে। আমি যা হ্যাঁ স্যার। বলছি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ভালো স্যার। লাগছে। হ্যাঁ। তাহলে দেখো ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বিহেভিয়ারিজম, মানে হচ্ছে বাংলাতে যদি আমরা বলি ব্যবহারবাদ। এটাকে বলা হয় ফার্স্ট ফোর্স অফ সাইকোলজি। ফার্স্ট ফোর্স অফ মানে বলতে পারো যতগুলো স্কুল আছে তার ফার্স্ট ফোর্স বলা হয়। কেন বলা হয় না, দেখো প্রথম স্কুল অফ সাইকোলজি ছিল স্ট্রাকচারালিজম, মানে আমাদের মাইন্ড কি দিয়ে তৈরি। আমাদের মাইন্ড কিন্তু আমরা দেখতে পাই না, তাই তো? আমরা কিন্তু দেখতে পাওয়া যায় না, এটা কিন্তু ভিজিবল না। কিন্তু প্রথম একটা স্কুল, যে স্কুল কি করেছিল না সাইন্টিফিক্যালি আমাদের বলতে পারো যে মনোবিদ্যার সেটা কিন্তু স্টাডি করেছিল, সেটা হচ্ছে বিহেভিয়ারিজম। কি
না তোমরা বুঝতেই পারছো যে বিহেভিয়ার কথা থেকে এসছে। বিহেভিয়ারিজম মানে হচ্ছে ব্যবহার। মানুষের ব্যবহার কিন্তু দুই রকমের হয়। ব্যবহারটা আমাদের দুই রকমের হয়। একটাকে বলি আমরা কোভার্ট, আর আরেকটাকে বলি আমরা ওভার্ট, তাই তো? কভার থেকেই বুঝতে পারছো, কোভার্ট কথার মানে হচ্ছে যেটা আমরা কি করি না চেপে রাখি, আর আরেকটা হচ্ছে ওভার্ট মানে আমরা যেটা আমরা দেখতে পাই। তো আমাদের দুই রকম বিহেভিয়ার হয়। আমাদের কিছু কিছু বিহেভিয়ার আমরা দেখতে পাই এবং কিছু কিছু বিহেভিয়ার আমরা দেখতে পাই না। যেরকম সাপোজ তোমাদের মধ্যে অনেকেই, তোমরা যারা আছো সবাই তোমরা কি করবে না, তোমরা আপার প্রাইমারি টেট এক্সাম দেবে, তাই তো? আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা আপার প্রাইমারি টেটের এক্সাম দেবে। তোমাদের মধ্যে আমি তো চাইবো যে সবাই কোয়ালিফাই করে যাও, ঠিক আছে? আমি তো চাইবো, কিন্তু দেখবে যে সবাই কোয়ালিফাই করতে পারে না, কেউ কেউ করে, কেউ কেউ পারে না। তো দেখবে যে যারা কোয়ালিফাই করে ওরা কি করে, যখন চাকরিটা পেয়ে যায় তখন দেখবে যে রিলেটিভসদের মধ্যে মিষ্টি দেয়, বন্ধুদেরকে খুব মানে কি করে না বন্ধুদের সাথে খুব খোশ মেজাজে কথা বলে। ওকে আমরা দূর থেকে দেখলেই বুঝতে পারবো যে ও পরীক্ষায় কি করেছে না পাস করে গেছে। কিভাবে বুঝতে পারলাম না, ওর হাবভাব দেখে, ওর আচরণ দেখে, ওর ব্যবহার দেখে আমরা বুঝতে পারছি যে ওর কি হয়েছে না ও পরীক্ষায় পাস করে গেছে। বা তুমি যখন দেখবে যে আশেপাশের কেউ মাধ্যমিক পরীক্ষা যখন দেয়, ও যখন ভালো রেজাল্ট করে তো দেখবে ওর বিহেভিয়ার অর্থাৎ ব্যবহারেই বোঝা যায় যে ওর রেজাল্ট ভালো হয়েছে। কি করে না ও খুব খুশি থাকে, খুব উৎফুল্ল থাকে। এটা হচ্ছে আমাদের ওভার্ট মানে যেটা আমরা দেখতে পাই, যেটা যেটা হচ্ছে ভিজিবল, যেটা আমরা দেখতে পাই। এবার কোভার্ট কোনটা, যেটা আমরা দেখতে পাই না। কীরকম, ধরো তোমার স্কুলে তোমার টিচার, হয়তো তুমি কোনো মিসবিহেভ করেছো, তোমার টিচার কি করেছে না তোমাকে বকা দিয়েছেন। এবার তোমাকে হয়তো খারাপ লেগেছে, কিন্তু তুমি সেটা, ওই যে তোমার খারাপ লাগাটা তুমি টিচারের সামনে কিন্তু তুমি কি করতে পারো না, না এক্সপ্রেস করতে পারো না যে স্যার আপনি এরকম কেন বললেন। তুমি মেজাজ দেখাতে পারবে না স্যারকে, একটা অভদ্রতা দেখাই, ঠিক আছে, যে তুমি টিচারের সাথে আর্গুমেন্টে যাচ্ছ। তাহলে এরকম করো না, কি করি না আমরা ওটাকে চেপে রেখে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের কোভার্ট বিহেভিয়ার। যে আমরা দেখবে তোমার বন্ধুদের সাথে তোমরা যখন কথা বলো, কেউ পিন মেরে তোমাদেরকে কথা বলে, ঠিক আছে, আঘাত দিয়ে কথা বলে, কিন্তু তুমি ওটা কি করতে দাও না, না বন্ধুকে বুঝতে দাও না যে তোমাকে এই কথাটা আঘাত লেগেছে। ওটাই হচ্ছে আমাদের কোভার্ট বিহেভিয়ার, মানে যে বিহেভিয়ারটা আমরা দেখতে পাই না। তো প্রথম স্কুল অফ সাইকোলজি কি করেছিল না আমাদের কি যে আমাদের যে বলতে পারো যে আচরণ, সেটাকে কি করেছিল না, যেহেতু আচরণটা ভিজিবল দেখা যায়, এটাকে সাইন্টিফিক্যালি স্টাডি করেছিল। এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট ফোর্স অফ সাইকোলজি। এবার দেখো এর যে জনক তিনি হচ্ছেন জেবি ওয়াটসন। জেবি ওয়াটসন। তাহলে ব্যবহারবাদের জনক কাকে বলা হয় না জেবি ওয়াটসনকে। জেবি ওয়াটসনকে বলা হয় ব্যবহারবাদের জনক। কিন্তু জেবি ওয়াটসন কিন্তু এই ব্যবহারবাদকে একটা বলতে পারো যে সর্বোচ্চ শিখায় পৌঁছতে পারেননি। তিনি ব্যবহারবাদের কনসেপ্টটা নিয়ে এসেছিলেন, কিন্তু খুব বলতে পারো যে এটাকে কিন্তু ডেভেলপ করতে পারেননি। ব্যবহারবাদকে সর্বোচ্চ শিখায় নিয়ে গেছিলেন তিনি হলেন থর্নডাইক। আমরা পড়ব লার্নিং থিওরিজে, যখন আমরা থর্নডাইক পড়ব, তোমাদের জন্য একটা আমি ক্লাসও তৈরি করছি থর্নডাইকের। তো থর্নডাইক যখন পড়বে তখন বুঝতে পারবে যে থর্নডাইককে মানে থর্নডাইক কী করেছিলেন না ব্যবহারবাদকে সর্বোচ্চ শিখায় নিয়ে গিয়েছিলেন। মানে ব্যবহারবাদকে সবচেয়ে উঁচুতে নিয়ে গিয়েছিলেন থর্নডাইক। এক সময় থর্নডাইক ছিলেন বলতে পারো যে আমাদের মানে এডুকেশন যে এডুকেশনাল সাইকোলজি, তার কিন্তু ফাদারও বলা হয় থর্নডাইককে। কেন বলা হয় থর্নডাইককে ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি না, এর আগে যতগুলো মনোবিজ্ঞানী ছিলেন তার তেনারা কি করতেন না রিসার্চ করতেন, সেটা কি করতেন না মনোবিজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ রেখে দিতেন। কিন্তু থর্নডাইকই ছিলেন প্রথম মনোবিজ্ঞানী যিনি কি করেছিলেন না মনোবিজ্ঞানকে এডুকেশনাল ফিল্ডে অ্যাপ্লাই করেছিলেন, মানে শিক্ষা ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করেছিলেন, প্রয়োগ করেছিলেন। এই জন্য আমরা বলে থাকি যে এডওয়ার্ড লি থর্নডাইক অর্থাৎ ইএল থর্নডাইক, ইনার পুরো নাম হচ্ছে এডওয়ার্ড লি থর্নডাইক। ইনাকে বলা হয় ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি। তো আমরা লার্নিং থিওরিজ পড়বো তখন কিন্তু এটা আরও ভালোভাবে জানবো। যেহেতু আমাদের এটা ইন্ট্রোডাকশন ক্লাস, সেজন্য যতটুকু প্রয়োজন আমাদের ততটুকুই আমরা জানবো।
তো বলো ব্যবহারবাদ বুঝতে পারলে, তাহলে ব্যবহারবাদের জনক হচ্ছেন জেবি ওয়াটসন। তাহলে ব্যবহারবাদকে সর্বোচ্চ শিখায় নিয়ে গেছিলেন ইএল থর্নডাইক। ইএল থর্নডাইককে বলা হয় ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি। প্লাস তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমরা স্কুলে যে মার খেয়েছি, তাই তো, আমাদের টিচাররা যে মেরেছেন, এটার জন্য দায়ী কিন্তু থর্নডাইক। এটার জন্য দায়ী কিন্তু থর্নডাইক, কারণ পানিশমেন্টের যে কনসেপ্ট সেটা থর্নডাইকই নিয়ে এসেছিলেন। এবার তোমরা যারা রিওয়ার্ডস পেয়েছো, পুরস্কার পেয়েছো, এটারও কিন্তু জনক হচ্ছেন থর্নডাইক, কারণ তিনি পানিশমেন্টেরও কনসেপ্ট নিয়ে এসেছিলেন, তিনি কিন্তু রিওয়ার্ডসেরও কনসেপ্ট নিয়ে এসেছিলেন। তার মানে বুঝতেই পারছো, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো তোমরা যারা মার খেয়েছি স্কুলে, তার জন্য দায়ী কিন্তু থর্নডাইক। এবার তোমরা যারা পুরস্কার পেয়েছো, তার জন্য কৃতজ্ঞতা কিন্তু থর্নডাইককে দেওয়া যায়। এবার দেখো নেক্সট তাহলে আমরা কি জানবো, আরও আমরা তোমাদেরকে বললাম যে থর্নডাইক সম্পর্কে আমরা আরও পড়বো বিস্তারিতভাবে। নেক্সট আমরা যে স্কুল অফ সাইকোলজি পড়বো সেটা হচ্ছে মনোবিশ্লেষণ তত্ত্ব, যেটাকে ইংলিশে বলা হয় সাইকো অ্যানালাইসিস। এটা আমরা পার্সোনালিটি, তাহলে এই যে বলতে পারো স্কুল অফ সাইকোলজি, এই স্কুল অফ সাইকোলজির ফাদার হচ্ছেন সিগমন্ড ফ্রয়েড, তাই তো, সিগমন্ড ফ্রয়েড। তো এটা আমরা যখন পার্সোনালিটি পড়বো, এখানে আরও ডিটেলসে আলোচনা আছে, তো ওখানেই আমরা ভালোভাবে পড়বো। এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই করব। এখানে আমরা দুটো কনসেপ্ট জানবো, একটা হচ্ছে লেভেলস অফ মাইন্ড, আর একটা হচ্ছে আমাদের এলিমেন্টস অফ মাইন্ড। তো এই দুটোই জানবো এই স্কুল অফ সাইকোলজি থেকে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের লেভেল অফ মাইন্ড। এখানে দেখো ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে লেভেলস অফ মাইন্ড। লেভেলস অফ মাইন্ড তার মানে বুঝতেই পারছো আমাদের মনের যে স্তর। তাহলে আমাদের মনের যে স্তর, এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনসিয়াস, আর একটা হচ্ছে প্রিকনসিয়াস, আর একটাকে বলি আমরা আনকনসিয়াস। তাহলে কনসিয়াস কোনটা? কনসিয়াস হচ্ছে এখন আমি তোমাকে ক্লাস করাচ্ছি, এটা আমার জানা আছে যে আমি কি করছি, তুমি কি করছো, তুমি জানো যে তুমি কি করছো, মানে এটা সম্পর্কে তুমি জানো, অর্থাৎ জ্ঞাত যে তুমি কি করছো। তো এটা হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড, তাই তো। এই যে দেখো এখানে আমরা যে চিন্তা, অনুভূতি বা অভিজ্ঞতাগুলো এই মুহূর্তে জানি ও উপলব্ধি করি, সেগুলোকে আমরা বলবো কনসিয়াস মাইন্ড, তাই তো। মানে যেগুলো সম্পর্কে আমাদের কি আছে না, আমরা জ্ঞাত, আমরা জানি যে কি করছি। আমি এখন তোমাদেরকে কি করাচ্ছি না, সিডিপি পড়াচ্ছি, এটা আমি জানি, তাহলে এটা হচ্ছে আমার কনসিয়াস মাইন্ড। নেক্সট হচ্ছে দেখো প্রিকনসিয়াস মাইন্ড। তাহলে তোমরা জানো যে এখানে একটা প্রিফিক্স লাগানো আছে। প্রি মানে আমরা কি জানি, বিফোর, তাই তো। প্রি মানে হচ্ছে বিফোর, আর কনসিয়াস মানে তোমাদেরকে বললাম যে তোমাদের চেতন, তাই তো। মানে এই সম্পর্কে তোমার চেতনার মধ্যে এটা নেই, কিন্তু তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে, তুমি সাথে সাথে এর আনসারটা কিন্তু বলে দিতে পারবে। কীরকম, একটা যদি তোমাদেরকে এক্সাম্পল দিই, যে তোমার বাবার নাম কি, বা আমাকেই কেউ যদি জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কি, তাই তো, কেউ যদি জিজ্ঞেস করে, তো আমি সব সময় কিন্তু আমার কনসিয়াস মাইন্ডে রাখি না যে আমার মায়ের নাম তাহেরা, তাই তো। মানে আমার মায়ের নামটাকে আমি সব সময় কি করি না, মুখস্থ করে রাখি না, কিন্তু আমাকে কেউ যদি জিজ্ঞেস করে এর আনসার আমি সাথে সাথেই দিয়ে দিতে পারি। মানে প্রিকনসিয়াস মানে কি, যে কনসিয়াসের ঠিক আগে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, সাথে সাথে সেটা আমার কনসিয়াসে চলে আসবে। এটা হচ্ছে আমাদের প্রিকনসিয়াস। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে লিখে রেখেছি, এই স্তরে এমন চিন্তা বা স্মৃতি থাকে যা এই মুহূর্তে সচেতন নয়, কিন্তু প্রয়োজনে সহজেই মনে আনা যায়। তার মানে আমাকে ভাবতে হয় না যে আমার মায়ের নাম কি, এভাবে আমাকে ভাবতে হয় না, তাই তো। হয়তো আমরা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, কোনো কিছু যখন আমরা ধরো যে কোয়েশ্চেন জিজ্ঞাসা করি পড়াশোনার, তখন আমাদেরকে হয়তো ভাবতে হয়, কিন্তু এই যে আমার মায়ের নাম, বাবার নাম, এগুলো কিন্তু আমাদের ভাবতে হয় না, এগুলো হচ্ছে আমাদের প্রিকনসিয়াস। তার মানে কনসিয়াসের ঠিক আগে। বুঝতে পেরেছো এই দুটো কনসেপ্ট বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে আমরা জানবো আনকনসিয়াস মাইন্ড, যেটা সম্পর্কে মানে যেহেতু ফ্রয়েড এটা দিয়েছিলেন যে লেভেলস অফ মাইন্ড, তো তিনি কি বলেন যে আমাদের যে বিহেভিয়ার,
আমাদের যে আচরণ সেটা কিন্তু এই যে আনকনসিয়াস মাইন্ড এটা দ্বারাই কিন্তু বেশি প্রভাবিত হয়। কীরকম? মানে এমন একটা মাইন্ডের বলতে পারো লেভেল যেটা আমাদের জন্য থ্রেটেনিং, ঠিক আছে, যেটা আমাদের জন্য হয়তো বলতে পারো যে যেটা আমরা কি করতে পারি না, ফোকাস করতে পারি না, সেই যে বলতে পারো যে লেভেল, সেটাকেই বলবো আমরা আনকনসিয়াস মাইন্ড। কিন্তু এটার অনেক ত্রুটি আছে, এটা যখন আমরা বললাম যে পার্সোনালিটি পড়বো তখন আমি আরও ডিটেলস আলোচনা করব। কিন্তু এটার একটা এক্সাম্পল তোমাদেরকে আমি বলে রাখি আনকনসিয়াস মাইন্ড। যে ধরো তোমরা 4 বন্ধু আছো, তোমরা ডেলি সন্ধ্যায় হয়তো কোনো একটা মেসে থাকো বা কোনো একটা জায়গায় থাকো বা কোনো একটা ফ্ল্যাটে থাকো, তোমরা 4 বন্ধু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কি করতে যাও না, খেতে বা চা খেতে বেরো। এবার দেখবে তোমাদের মধ্যে একজন বন্ধু আছে, ও কি করে না, তোমরা অল্টারনেটিভ করো, হয়তো এক বন্ধু একদিন টাকা দিল, অন্য বন্ধু আরেকদিন টাকা দিল, বা অন্য বন্ধু একদিন টাকা দিল। এবার তোমাদের মধ্যে এমন একজন বন্ধু আছে যে ও কিন্তু ওই অল্টারনেটিভ ডেতে ও কিন্তু টাকাটা দেই না, তার মানে ওকে কিন্তু খারাপও লাগে না যে আমি আমার বন্ধুর খাচ্ছি, ঠিক আছে, বা করছি, এটা কিন্তু ওর মাইন্ডের মধ্যে আসে না, মানে ও জানতেই পারে না। কিন্তু এটার একটা ত্রুটি আছে, আমরা সবাই জানি যে আমাদের মানে যে আমরা যখন কোনো কিছু এরকম করি আমাদের কিন্তু খারাপ লাগে, ঠিক আছে, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা খারাপ অতটা লাগে না যতটা লাগার কথা। তো এটা আরও বললাম তোমাদের যে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আরেকটা কি বললাম, যে যেগুলো আমাদের জন্য থ্রেটেনিং বা যে ডিজায়ারগুলো আমরা কোনো সময় কারোর সাথে প্রকাশ করতে পারি না, সেই ডিজায়ারগুলো আমাদের সবসময় কোথায় থাকে না, আনকনসিয়াস বলতে পারো লেভেলে থাকে। যেরকম আমাদের বলতে পারো সেক্সুয়াল ডিজায়ার, এটা আমরা কিন্তু কারোর সামনে প্রকাশ করতে পারি না, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে এই যে তোমার লেভেলস অফ মাইন্ড, এটাকে ফ্রয়েড একটা কি করেছেন না, আইসবার্গের এক্সাম্পল দিয়ে কি করেছেন, এটাকে তুলনা করেছেন। এখানে দেখতেই পাচ্ছ এই যে আইসবার্গ, তোমরা দেখেছো বরফের পাহাড়, একটা সিনেমাতেও দেখেছো, বলো। একটা দুর্ঘটনা ঘটেছিল, ঠিক আছে, টাইটানিক সিনেমা। গুড, হ্যাঁ, ভেরি গুড, টাইটানিক সিনেমা, ঠিক। তাহলে দেখবে টাইটানিক সিনেমায় এই আইসবার্গের সাথেই কী হয়েছিল না, টাইটানিকে ধাক্কা লেগে দেখবে যে দুর্ঘটনাটা ঘটেছিল। তো সেই রকম আমাদের যে লেভেলস অফ মাইন্ড, এটাকে আমরা একটা আইসবার্গের সাথে তুলনা করতে পারি। কীরকম না, উপরের যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, উপরের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড। দেখবে যে বরফের কিছু কিছু অংশ জলের ভিতরে থাকে, যেটা কিছু অংশ দেখতে পায়, সেটা হচ্ছে দেখবে যে বেশিরভাগ বরফের পাহাড়ের বেশিরভাগ অংশ আমরা দেখতে পাই না, তোমাদেরকে দেখানোর জন্য হয়তো দেখতে পাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি রিয়ালিটিতে আমরা দেখতে পাই না। তাহলে যে অংশটা দেখতে পাই না, অর্থাৎ যেটা হিডেন, সেটাকেই আমরা বলবো আমাদের আনকনসিয়াস। বুঝতে পারলে তাহলে এক্সাম্পলটা? তাহলে যে পোর্শনটা আমরা দেখতে পাই, মানে যেটা সম্পর্কে আমরা জানি কি করছি, সেটা হচ্ছে কনসিয়াস। যেটা হচ্ছে হালকা হালকা দেখা যায়, ঠিক আছে, মানে বলতে পারো যে কিছুটা অংশ দেখা যায়, সেটা হচ্ছে আমাদের প্রিকনসিয়াস। যেটা আমরা দেখতেই পাই না, যেটা আমাদের লুকায়িত বলতে পারো হিডেন, সেটা হচ্ছে আমাদের আনকনসিয়াস। এই আনকনসিয়াসই কিন্তু আমাদের কি করে না, পার্সোনালিটির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু আমরা পার্সোনালিটি চ্যাপ্টার পড়বো, সেখানে কিন্তু আরও বিস্তারিতভাবে এটা আলোচনা করব। নেক্সট এবার আসবো এলিমেন্টস অফ মাইন্ড। এলিমেন্টস অফ মাইন্ড, দেখো তোমাদেরকে আমি একদম বলতে পারো যে ডাইরেক্ট, দেখবে তোমরা যে অনেক টিচার আছেন, তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু গিয়ে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ওই চ্যাপ্টারটাই কিন্তু গিয়ে শুরু করে দেয়। তোমাদের যেগুলো যে বলতে পারো যে হালকা ইন্ট্রোডাকশন, মানে যেগুলো তোমাদের জানা দরকার, যে সাইকোলজির উৎপত্তি কোথা থেকে হলো বা স্কুল অফ সাইকোলজি কি, তোমরা যখন বইয়ে পড়বে তখন তোমরা বুঝতেই পারবে না। সেই জন্য যেগুলো যেগুলো তোমাদের বলতে পারো কনসেপ্ট ক্লিয়ারের জন্য যে কনসেপ্টগুলো তোমাদের আবশ্যিক, সেগুলোই কিন্তু তোমাদেরকে কি করছি না, শেয়ার করছি। দেখো অনেকগুলো স্কুলস অফ সাইকোলজি আছে যেগুলো আমরা ডিসকাশনই করলাম না, কেন? আমাদের এডুকেশনাল সাইকোলজিতে সেগুলো নেই।
আমাদের সিলেবাসে সেইগুলো নেই, যেগুলো আমাদের সিলেবাসে আছে সেগুলোই নিয়ে এখানে আমরা ডিসকাশন করব, তাই তো? ফালতু আমরা টাইম ওয়েস্ট কিন্তু করব না। তাহলে দেখো এখানে দেখো তোমাদের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন পড়বে সেগুলোই কিন্তু এখানে আলোচনা করব। দেখো ইড, ইড দেখো ইড কি তোমরা পড়েছো হয়তো অনেক সময়। ইড হচ্ছে দেখো, ইড খুব সহজ ভাষায় যদি বলি, ইড হচ্ছে একটা, বলতে পারো যে বলে না বাচ্চেমি, মানে বাচ্চাদের বলতে পারো প্রবৃত্তি। বাচ্চারা দেখবে যে যা চাই, মানে ইডের ভাবনা হচ্ছে আমি যা চাইবো সাথে সাথে যেন আমি পেয়ে যাই, অর্থাৎ এটা সব সময় কি করে না প্লেজার প্রিন্সিপালের উপর কাজ করে, ও সব সময় আনন্দই চাই। যেরকম দেখবে যে বাচ্চারা কোনো জিনিস যখন চাইলো, ধরো যে ওর খিদে পেয়েছে, ওকে তুমি, ও বললো যে আমাকে খাবার দাও, এবার তুমি যদি বলো যে খাবার একটু লেট হবে, ও কিন্তু সহ্য করবে না, কাঁদতে শুরু করে দেবে। মানে ওর কথা হচ্ছে ও যা চাইবে যখন চাইবে তখনই যেন কি করা হয় না ওকে দেওয়া হয়। তাছাড়া ইড, ইড হচ্ছে বললাম তোমরা কি কি করে না, ইড আমাদের যে ডেজায়ার, আমাদের যে আকাঙ্ক্ষা সেটা সবসময় পূরণ করার চেষ্টা করে। ওই জন্য দেখবে যে আমাদের মধ্যে, আমাদের থটের মধ্যে অনেক সময় অনেক আকাঙ্ক্ষা আছে যেগুলো আমরা হয়তো, আমার সামর্থ্য নেই, মানে আমি ওটা, আমার যে চাহিদা সেটা কিন্তু আমি পূরণ করতে পারবো না। তখন ইট কি করে না এভিল থটস, তোমরা বলতেই পারো যে ধরো যে আমার, ধরো যে আমি কোনো, ধরো যে একটা খেলা খেলছি, খেলতে খেলতে ধরো ওখানে কি হয় না পয়সা, পয়সা লাগে, গ্যাম্বেলিংয়ে বলতে পারো, গ্যাম্বেলিং, ওখানে পয়সা লাগে, আমার টাকা লাগে। এবার হয়তো আমার কাছে 100 টাকা ছিল, আমি হয়তো 50-50 টাকা করে লাগে। এবার আমি কি করলাম না 50-50 টাকা করে আমি দুইবার খেললাম আর পারলাম না, ঠিক আছে, কোনো কিছু আমার প্রফিট হলো না। এবার দেখো ইড কি বললাম যে সব সময় কি করে না ডেজায়ার, কি করে না ওর ডেজায়ার পূরণ করতে চায়, ও চাইছে যে আমি এখান থেকে কোনো রকম যদি একবার জিতে যাই তাহলে আমি কি করব না আমার 5,000 টাকা হয়ে যাবে। তখন ও কি করবে না ওর মধ্যে চিন্তা আসবে যে আমি দুইবার এই যে 100 টাকা হেরে গেলাম, এটা আমাকে উঠাতে হবে। তখন ও কি করবে না ওর হয়তো বাবা বা মায়ের পকেট থেকে কি করবে টাকা চুরি করে নেবে, দিয়ে ওই গ্যাম্বলিংটা ও খেলবে। তার মানে ও সব সময় চায় যে ওর আশা আকাঙ্ক্ষা কি হয় না পূরণ হয়ে যায়। ও ভাববে না, নৈতিকতা ভাববে না, কোনো কিছু ভাববে না। ও কি করবে না সব সময় ওর বলতে পারো যে আশা আকাঙ্ক্ষা কি করতে চায় না ওর যে ডিজায়ার সেটা ও সব সময় ফুলফিল করতে চায়। তো দেখো এখানে আমি তোমাদেরকে লিখে রেখেছি, এটি মানুষের অচেতন, এটা তোমার যে এলিমেন্টস অফ মাইন্ড, এটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ডের কিন্তু একটা পার্ট। এটা এটা দেখো জন্মের সময় থেকেই থাকে, মানে আমাদের জন্মের পর থেকেই এটা থাকে আমাদের মধ্যে। ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, যৌনতা ইত্যাদি প্রাথমিক প্রবৃত্তি কাজ করে। যেরকম আমাদের ঘুম, ঘুম আসলে আমাদের ঘুমানোর ইচ্ছে করে। আমাদের বললাম যে যদি আমরা ক্ষুধা পাই, অর্থাৎ মানে আমরা যদি হাংরি ফিল করি তাহলে আমাদের কি চাই না খাবার চাই। তো বললাম যে সব সময় কি করে না প্লেজার প্রিন্সিপালের উপর কাজ করে। এখানে দেখো এটি সব সময় তাৎক্ষণিক তৃপ্তি চাই, মানে লাগবে তো লাগবে, এখনই লাগবে। দেখো এখনই সাথে সাথে, যেটা বাচ্চারা চায়, যে তুমি ওকে বললে যে একটু থামো খাবারটা হয়ে যাচ্ছে, বা ও চকলেট চাইলো, ওকে বললে যে এখনই তো চকলেট খেলে পরে দিচ্ছি, ও মানবে না, ও যেটা চাইছে ওটাই নেবে। তারপর দেখো নৈতিকতা বা বাস্তবতার ধার ধারে না, মানে এই ইডের কাছে কিন্তু মোরালিটি বলে কোনো কিছু নেই, যে কোনটা নৈতিকভাবে ঠিক কোনটা ঠিক নাই। ও সব সময় চাইবে যে আমি, আমার যে আনন্দ সেটা যেন আমি পেয়ে যাই। তো এটাই হচ্ছে ইড, বুঝতে পারলে যে এটা সব সময় কি করে না তোমার, যে বলতে পারো সব সময় আনন্দ খুঁজে, সব সময় নিজের ডিজায়ারকে পূরণ করার চেষ্টা করে। বলো বুঝতে পেরেছো এতদূর? বলো। হ্যাঁ স্যার। 1 মিনিট, আমি একটু জল খেয়ে। দেখো এটাও কিন্তু একটা ইড, আমি যেখানে জল খেতে গেলাম এটাও কিন্তু একটা ইড, যে তেষ্টা পেলো আমি গিয়ে ডাইরেক্ট জলটা খেয়ে নিলাম। এবার দেখো বুঝাচ্ছি, এবার এবার ইডের বিপরীত হচ্ছে আমাদের সুপার ইগো। ইগোটা আমরা পরে পড়াচ্ছি, ইডের বিপরীত হচ্ছে সুপার ইগো। এখানে বলতেই দেখতেই পাচ্ছ নৈতিক চেতনা, মানে ইডকে কি করে না কাউন্টার করে। দেখো এটি মানুষের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, আদর্শ বোঝায়। মা বাবা, সমাজ, সংস্কৃতি বলছে শেখা নিয়ম কানুন এখানে থাকে। ইডের স্বার্থপর চাহিদা নিয়ন্ত্রণ করে।
তাহলে দেখো আমি বললাম তোমাদেরকে যে ইড হচ্ছে খুবই লোভী, মানে যা চাইবে তাই নিয়ে নিবে। আর তোমার যে সুপার ইগো হচ্ছে তোমার খুব স্ট্রিক্ট, তাই তো, খুব স্ট্রিক্ট। এটা একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝবো, তাহলে তোমরা ব্যাপারটা আরও বুঝতে পারবে। তারপরে নেক্সট যেটা জানবো আমরা হচ্ছে ইগো। ইগো কি করে না, এই যে তোমার বলতে পারো ইগো বলতে পারো যে বাস্তব, মানে রিয়ালিটি প্রিন্সিপালের উপর কাজ করে, যেটা বাস্তব। হয়তো ইডের যে চাহিদাটা বলতে পারো যে নৈতিকভাবে বলতে পারো যে ভালো, সেটাকে পূরণ করে। আর যেটা হয়তো খারাপ সেটাকে কি করে না বাদ দিতে বলে। সেই জন্য যে দেখবে যে আমাদের যে ইগো কিন্তু আমাদেরকে কি করে না, আমাদের সুপার ইগো আর তোমার যে এদের মধ্যে কি করে না একটা বলতে পারো ব্যালেন্স তৈরি করে। তো দেখবে অনেকেই বলে যে ইগো কিন্তু আমরা খারাপ সেন্সে নিই, কিন্তু ইগো অ্যাকচুয়ালি ভালো জিনিস। ইগো কি করে না তোমার আর তোমার সুপার ইগোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে। এবার এটা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝবো, কারণ এক্সাম্পল আমাদেরকে কি করে না, এক্সাম্পল আমাদের বলতে পারো যে কনসেপ্টটাকে আরও ক্লিয়ার করে দেয়। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের বারবার এই যে ওয়াটারের যে বটল, মানে বুঝতেই পারছো যে জলের যে বোতল, সেটা কিন্তু দেখিয়ে রেখেছি। কি না, ধরো তুমি একটা কম্পিটিটিভ এক্সাম দিতে গেছো, এক্সামে ওখানে তোমার কি পেয়েছে না, তুমি থার্স্টি ফিল করছো, মানে তোমার জল খাওয়ার ইচ্ছা করছে। এবার তোমার বলবে, হয়তো পাশে তুমি জল নিয়ে যেতে ভুলে গেছো, তোমার পাশের জন্য কেউ জল নিয়ে গেছে। এবার তোমার বলবে যে জল রাখা আছে খেয়ে নাও, মানে বলা টলার কোনো প্রয়োজন নেই, তাই তো। তোমার বলবে যে জলটা খেয়ে নি। এবার দেখো তোমার সুপার ইগো বলবে না, আমি চিনি না, জানি না, কেন বলতে যাবো, পরীক্ষাটা শেষ হবে তারপরে জল খেয়ে নেব। এবার দেখো তোমার ইগো কি বলবে, তোমার ইগো বলবে যে তেষ্টাও পেয়েছে, জলটা খেলে একটু মনটা শান্তিও পাবে, হয়তো মনটা শান্তি পেলে পরীক্ষাটাও ভালো হবে, তো বলে কি করি না জলটা খেয়ে নিই, যে আমি জলটা খেতে পারি, মানে ওর পারমিশনটা নিলে, দিয়ে তুমি জলটা খেয়ে নিলে। তাহলে এটাই হচ্ছে কি তিনটে, মানে বলবে যে না বলেই খেয়ে নাও, রাখা আছে জল খেয়ে নাও। তোমার সুপার ইগো কী করবে না, তোমাকে খুব স্ট্রিক্ট রাখবে যে না পরীক্ষা পরেই খাবো, আমি চিনি না, জানি না কার জল খেতে যাবো, এরকম ভাবাবে। আর তোমার বলতে পারো ইগো কি করবে না, এদের মধ্যে ব্যালেন্স তৈরি করবে কি না, পারমিশন নিয়ে জলটা খাওয়া যেতে পারে। বলো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। নেক্সট আমরা এখান থেকে কি কোয়েশ্চেন হয়, তাই তো, প্রিভিয়াস ইয়ারে কি কোয়েশ্চেন্স এসছে, বিশেষ করে বিভিন্ন টেট এক্সামে, সেগুলো আমরা দেখব। তো দেখো তোমাদেরকে পড়ালাম, তোমরাই কিন্তু আনসার করবে, আমার আত্মবিশ্বাস যে তোমরাই কিন্তু এই আনসারগুলো করতে পারবে। দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বিষয়টি মূলত কি নিয়ে আলোচনা করে? ইতিহাস ও ভূগোল, শিশুদের শারীরিক বিকাশ মাত্র, শিশুদের বিকাশ ও শেখার প্রক্রিয়া, কেবলমাত্র শিক্ষণ পদ্ধতি। বলো। সি নাম্বার অপশনটা হবে। ভেরি গুড। তাহলে শিশুদের বিকাশ ও শেখার প্রক্রিয়া। যাক, আমাকে খুব প্রাউড ফিল হচ্ছে যে আমি তোমাদেরকে শেখাতে পেরেছি, তোমরা আনসারগুলো নিজে থেকেই করতে পারছো। এটাই কিন্তু আমার বলতে পারো একটা বুস্টার, যে হ্যাঁ আমি ভালো পড়াতে পারি। তারপর দেখি নেক্সট, সিডিপি বিষয়টি মূলত কোন পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? নেট পরীক্ষা, শিক্ষক যোগ্যতা পরীক্ষা, টেট, সিটেট, ডব্লিউবি টেট, ব্যাংক পরীক্ষা, রেল পরীক্ষা। এটা কিন্তু সবাই পারা উচিত তোমাদের, সবাই আনসার করো। অপশন বি। বি। আর দুজনেই শুনতে পেলাম। স্যার অপশন বি। অপশন বি, গুড, বাহ, বি। অপশন বি। তাহলে আমরা এই যে সিডিপি, তো ওই জন্য দেখবে যে আমরা টিচিং ওরিয়েন্টেড যে জব, যখন আমরা টিচিং ওরিয়েন্টেড জবের এক্সাম দিই, তখনই আমাদেরকে সিডিপি বলতে পারো যে আমাদেরকে কি করতে হয় না, বেশি বেশি পড়তে হয়। তাহলে টিচিং ওরিয়েন্টেড জব হচ্ছে, দেখতেই পাচ্ছ, টিচার এলিজিবিলিটি টেস্ট, সিটেট যেটা হচ্ছে সেন্ট্রাল, আর আমাদের যেটা হচ্ছে ডব্লিউবি টেট। নেক্সট দেখো, পেডাগজি শব্দের অর্থ কি? শিক্ষানীতি,
শিক্ষণ প্রক্রিয়া বা শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থীর ফলাফল, শিক্ষকের প্রশিক্ষণ। স্যার অপশন বি। ऑप्शन बी सर। বি হবে অপশন স্যার। বি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে খুব ভালো লাগছে তোমাদের এই আনসারগুলো শুনে, কিন্তু খুব ভালো লাগছে যে আমি কিন্তু তোমাদেরকে কোনো ক্লু দিচ্ছি না, তোমরা নিজে থেকেই আনসার করছো। ওই জন্য বলছি যে প্রথমে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তোমাদের যে এমসিকিউ অ্যাটেম্প তোমরা 100% অ্যাকুরেসির সাথে কিন্তু করতে পারবে। আমি 2022 থেকেই পড়াই, ঠিক আছে? তো আমার যারা স্টুডেন্ট দেখবে যে 2022 সালে আমার কাছে 32 জন পড়তো, 27 জনই কিন্তু টেট কোয়ালিফাই করেছিল। কিন্তু দেখবে তোমরা যে 2022 সালের কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড ছিল, 2023-এর তুলনায় কিন্তু সহজতর ছিল। এটা অ্যাজ এ টিচার বলতে পারো, আমাকে মানতেই হবে। 23-এর কোয়েশ্চেনটা দেখবে অনেকটা হার্ড ছিল 22-এর তুলনায়, যদি আমরা এটা কম্প্যারিজন করি প্রাইমারির ক্ষেত্রে বলছি। যেহেতু তোমাদের 16-র পর কিন্তু কোনো আপার প্রাইমারি টেট হয়নি, সেই জন্য আমি প্রাইমারি গল্পটাই করছি। তো দেখবে আমি যখন ছাত্রদের সিডিপি পড়াই, কিন্তু ভালো মার্কস ক্যারি করতে পারে। তো দেখো সব কিছুই কিন্তু বলবো যে অনেকেই বলে যে রেজাল্ট ম্যাটার করে না, রেজাল্ট ম্যাটার করে। তোমরা যখন ভালো ফল করবে, তোমরা করবে, ওটাই তো বেশি বলতে পারো। যে ওটাই তো বলতে পারো যে ধরো বাচ্চার ক্ষেত্রে দেখবে যে একটা রেজাল্টই কিন্তু ওর জন্য মার্ক সিরিজ, দেখবে মার্ক সিরিজের কাজ করে, কীরকম গাড়ির কাজ করে। দেখবে যে ওর বাবা মা কী করে, ঢোল পিটিয়ে বেড়ায় যে আমার ছেলে এত পেয়েছে অত পেয়েছে, তাই তো? এবার দেখো এটা এরকম হয় না যে তোমার কনসেপ্ট নেই, সবাই ধরো যে আমি 32 জনকে পড়াচ্ছিলাম আর আমি ভালো পড়াইনি, 27 জন কোয়ালিফাই করে যাবে, এরকম হবে না। হয়তো 1-2 জন পেয়ে যেতে পারে, কিন্তু 32 জনের মধ্যে 27 জন কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। তো তোমরাও দেখো, তোমাদেরকেও আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব যাতে করে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জন তোমরা কি করতে পারো না, টেট কোয়ালিফাই করে যেতে পারো। আর এই যে তোমাদেরকে বললাম যে সিডিপি, বললাম যে তোমাদের শিশু বিকাশ এবং পেডাগজি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে, ঠিক আছে, তোমাদের টেট এক্সামের ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেখো সিডিপি বিষয়ের মূল লক্ষ্য কি? স্যার অপশন এ। শিশুর আচরণ বোঝা, শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধি, শিশুর সামাজিক অবস্থা নির্ধারণ, শিশুর পোশাক নির্বাচন। স্যার সিডিপি অপশন বিষয়ের এ। মূল লক্ষ্য কি? অপশন বি ऑप्शन হবে। ए सर। হ্যাঁ, এটা কিন্তু একটু ऑप्शन बी। কনসেপচুয়াল কোয়েশ্চেন এবং কনফিউজিং। স্যার সি হবে স্যার। হ্যাঁ ঠিক, শিশুর সামাজিক অবস্থান নির্ধারণ, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো তোমাদেরকে বলে দিই যে আমাদের এমসিকিউ দেখবে অনেক সময় দেখবে যে সঠিক আনসার থাকে, অনেকগুলো সঠিক আনসার থাকে, কিন্তু ওর মধ্যে যেটা বেস্ট সেটাই তোমাদেরকে কি করতে হবে না, চুজ করতে হবে। তোমরা আজ দেখেছো যে 2022 সালে প্রাইমারি টেটে একটা কোয়েশ্চেন এসেছিল ম্যাথের, একটা ছিল যে পরিধি আর একটা ছিল পরিধির দৈর্ঘ্য। তাহলে দেখো দুটোই কিন্তু সঠিক আনসার, কিন্তু আমরা যদি দেখি যে পরিধির দৈর্ঘ্য ওটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার, কারণ পরিধি থেকে পরিধির দৈর্ঘ্যটা হচ্ছে বলতে পারো যে ওর থেকে বলতে পারো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মানে ওই অপশানগুলোর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পরিধির দৈর্ঘ্য। তো তোমাদের এমসিকিউয়ে অনেক সময় দেখবে যে অনেকগুলো অপশান ঠিক, কিন্তু ওর মধ্যে মানে সবচেয়ে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাকেই কিন্তু তোমাকে কী করতে হবে না, ক্লিক করতে হবে। নেক্সট দেখো ডেভেলপমেন্ট শব্দের অর্থ কী? কেবলমাত্র বৃদ্ধি, মানসিক ও শারীরিক পরিবর্তন, শারীরিক ও মানসিক বৃদ্ধি ও পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া, স্থির অবস্থা। স্যার সি হবে। সি অপশন। ঠিক, গুড, সি অপশন। শারীরিক মানে দৈহিক, মানসিক মানে হচ্ছে মেন্টাল, এবার বলছে পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া, মানে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা তোমাদেরকে বললাম যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যখন পড়াবো আরও কিন্তু ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো চাপ নেবে না। তারপর দেখো সিডিপি বিষয়টি কোন দুটি অংশে বিভক্ত? বুদ্ধি ও স্মৃতি, বিকাশ ও শিক্ষণবিদ্যা, শিক্ষা ও রাজনীতি, মনোবিজ্ঞান ও দর্শন। স্যার বি হবে। ঠিক, কারণ সিডিপিকে যদি আমরা ভাঙি ওয়ার্ডটাকে, তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তাহলে ডেভেলপমেন্ট বুঝতেই পারছো,
যে আমাদের বিকাশ এবং পেডাগজি হচ্ছে শিক্ষণবিদ্যা, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখো, শিশু বিকাশ অধ্যয়নের মাধ্যমে শিক্ষক কি জানতে পারে? একজন টিচার কি জানতে পারে, তোমরা বলো আনসারটা। স্যার শিশু শেখার ধরন ও চাহিদা। স্যার অপশন বি। বলো। অপশন বি। অপশন স্যার বি, শিশু শেখার ধরন ও চাহিদা, বি হবে। ঠিক। অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। তাহলে শিশুর শেখার ধরন ও চাহিদা, একদম সঠিক আনসার। নেক্সট, তারপর দেখো, শিক্ষণবিদ্যার মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীকে শেখার উপযোগী করে স্যার তোলা। অপশন বি। অপশন বি। বাহ, ভেরি গুড, ভেরি অপশন বি। গুড, ভেরি গুড। খুব ভালো লাগছে যে তোমরা এতজন করে আনসার করতে পারছো। প্রথম ক্লাস, আজকে প্রথম দেখলে। প্রথমে হয়তো অনেকের কি হয় না, কথা বুঝতে বা ক্লাস করতে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়, কিন্তু তোমরা এত খুব সহজে আনসারগুলো দিতে পারছো, খুব ভালো লাগছে কিন্তু। তারপরে চলো নেক্সট কোয়েশ্চেন। চাইল্ড সাইকোলজি বা শিশু মনোবিজ্ঞান কি নিয়ে কাজ করে? স্যার স্যার অপশন এ এ। হবে, শিশুর option A। আবেগ, চিন্তা, আচরণ ও বিকাশ, এই অ্যান্সারটা হবে। গুড। তাহলে অপশন এ, শিশুর আবেগ, চিন্তা, আচরণ ও বিকাশ। বাহ, খুব ভালো লাগছে। নেক্সট, লাস্ট কোয়েশ্চেন। সিডিপি বিষয়টি কেন শিক্ষক পরীক্ষায় গুরুত্বপূর্ণ? তোমাদের যে টিচিং ওরিয়েন্টেড জব, তার ক্ষেত্রে কেন এত গুরুত্বপূর্ণ সিডিপি বিষয়টা? স্যার স্যার কারণ অপশন বি। এটি শিশুকে শিশু শেখার প্রক্রিয়া বুঝতে সক্ষম অপশন বি। করে। বি হবে স্যার। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও। অপশন বি। তাহলে কারণ এটি শিক্ষককে শিশুর শেখার প্রক্রিয়া ও বুঝতে সাহায্য করে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। বাহ, খুব ভালো লাগলো আজকে। তাহলে এটাই ছিল আজকের ক্লাস। হ্যাঁ, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের স্যার মধ্যে, হ্যাঁ বলো। স্যার বলছি, চারের যে প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটার যে অ্যান্সারটা হলো, ওটা একটু ডিটেলসে বলুন না। মানে তো দুটো অপশনের মধ্যে তো একটু কনফিউজিং লাগছিল, তো এরকম যখন হবে কিভাবে কি অ্যান্সার করব? সিডিপির বিষয়ের মূল লক্ষ্য কি? শিশুর দেখো আচরণ বোঝা, শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধি, শিশুর সামাজিক অবস্থান নির্ধারণ করা, শিশুর পোশাক নির্বাচন করা। এটা তো হবেই না, তোমরা বুঝতেই পারছো। এবার দেখো, এখানে ভালো করে দেখো যে শিশুর আচরণ বোঝা, এটাও কিন্তু আমরা সিডিপি থেকে তোমাদেরকে বললাম, স্কুল অফ সাইকোলজির যে বিহেভিয়ারিজম, সেখানেও কিন্তু তোমাদেরকে বললাম যে আচরণ কিন্তু আমাদের, যদি আমরা এখন মডার্ন ডেফিনেশন বলি, যে আমাদের যে সাইকোলজির যে প্রিমিটিভ ডেফিনেশন, মানে আদিম ডেফিনেশন, সেটা ছিল স্টাডি অফ মাইন্ড অর সোল। কিন্তু আমরা জানি যে এখন যে মডার্ন ডেফিনেশন, সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কি ডেফিনেশন এখন আমরা পড়ি স্টাডি অফ মাইন্ড, বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেসেস। তার মানে দেখবে অনেক সময় অনেক বইয়ে পাবে তোমরা যে মনোবিজ্ঞান হলো কি না ব্যবহারের বিজ্ঞান, তাই তো, বিহেভিয়ারের বিজ্ঞান। অনেক সময় এই ডেফিনিশনটাও কিন্তু ঠিক। এবার দেখো অপশনে যে শিশুর আচরণ বোঝা, এটাও ঠিক। তারপর দেখো শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধি, ঠিক আছে, বুদ্ধিমত্তা বলতে ওর ইন্টেলেকচুয়ালিটির যেটা কথা বলছে, সেটাও বৃদ্ধি, সেটাও আমরা স্টাডি করি, ঠিক আছে। এবার দেখো শিশুর সামাজিক অবস্থান নির্ধারণ করা, এর মধ্যে দুটোই আছে, আচরণ বোঝা এবং ওর বুদ্ধিমত্তা বোঝা, দুটোই চলে আসে। ওই জন্য সি অপশনটাকে আমরা কি করব না চুজ করব। বুঝতে পারলে? ওকে স্যার, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে বলো, তোমাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে তাহলে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। বলো, কারো কোনো সমস্যা আছে? বলো। স্যার বলছিলাম, যাদের বিএড আছে তাদের বিএসসি মানে গ্রাজুয়েশনে 50% মার্কস লাগবে? যাদের বিএড আছে তাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে, অথবা মাস্টার ডিগ্রিতে 50% লাগবে, যে কোনো একটা।
আচ্ছা স্যার, ঠিক আছে। যে কোনো একটা। আর যারা তোমরা বিএড বা ডিএলএড করছো, তো নোটিফিকেশনে লেখা আছে যে সেটা হবে এনসিটির নিয়ম অনুযায়ী পরীক্ষাটা। তো যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট, যদি এনসিটির নিয়ম অনুযায়ী হয় তাহলে তোমরাও কিন্তু এক্সাম দিতে পাবে। এটা যখন ফুল নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন আসবে, তখন আরও কি আসবে না, ক্ল্যারিটি আসবে এটা নিয়ে। তো তোমরা তোমাদের যে প্রিপারেশন, যেটা তোমাদের হাতে আছে সেটা তোমরা কন্টিনিউ রাখো। বুঝতে পারলে? তাহলে আজ থেকে আমাদের কিন্তু যে অফিসিয়াল বলতে পারো যে ক্লাস, সেটা কিন্তু শুরু হয়ে গেল। আমি তোমাদেরকে সিডিপি এবং বললাম যে পেডাগজি, তোমাদের সাবজেক্ট প্লাস তোমাদের শিশু বিকাশ, সব পেডাগজিগুলো আমিই পড়াবো এবং খুব সহজ সরলভাবে পড়াবো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা মন খুলে, ক্লাসের শিডিউলটা স্যার কবে দেওয়া হবে? সেই শিডিউলটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমাদের যে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে ওখানেই দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, স্যার বলো। স্যার বলছি ওই পিওয়াইকিউ যেগুলো আছে ওইগুলো বাংলা আর ইংলিশ দুটো দিলে ভালো হয়, তাহলে হ্যাঁ সিটেটটাও হয়ে যাবে একেবারে। হ্যাঁ, বাইলিঙ্গুয়াল। হ্যাঁ মানে ওই ইংলিশটা দিলে আর পাশে ওই ভালো হয় আর কি। হ্যাঁ, তো চেষ্টা করা হবে যে তোমাদের যখন ইয়ে করাবো, যে এরপর যখন তোমাদের এমসিকিউ করাবো, তাহলে বেঙ্গলি এবং ইংলিশ। কারণ দেখো, তোমরা অনেক টিচার দেখবে যে অন্যান্য মিডিয়ামের ভালো ভালো টিচার পাবে, কিন্তু বাংলা মিডিয়ামে দেখবে তোমাদের কিন্তু সিডিপি টিচার খুব তোমরা পাবে না। হয়তো অনেকেই কি করেছে না, কারো ভিডিও দেখে কোনো একটা ধরো যে নিজে একটা কোনো ইয়ে দেখে হয়তো তোমাদেরকে পড়ায়, কিন্তু সিডিপি সাবজেক্টটাই হচ্ছে তোমাদের পুরোপুরি বলি, পুরো কনসেপচুয়াল বলতে পারো, যে পুরো কনসেপ্টের উপর বেস করে। তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমরা 100% অ্যাকুরেসির সাথে কিন্তু আনসার করতে পারবে। তো ওটা ওই যে মুখস্থ করে কিছু কোয়েশ্চেন করে নিলাম বা কোনো একটা টপিক পড়ে নিলাম বা 5 ঘন্টার ভিডিও দেখে নিলাম, এভাবে কিন্তু সিডিপি উদ্ধার করা সম্ভব না। কারণ না হলে আমি এনসার, কেন আমি যখন মাস্টার ডিগ্রি করেছি আমি এনসিআরটি পড়েছি, আমি ব্যারন পড়েছি, আমি সিসারেলি পড়েছি, তাহলে এত বই পড়ার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। বুঝতে পারলে? তাহলে কনসেপ্টের কিন্তু প্রয়োজন। এই যে আমার যে অভিজ্ঞতা সেগুলোকে কি করছি, সাম আপ করে তোমাদের সামনে, তোমাদের আমি বলি না যে এনসিআরটিতে এখানে ছিল ওখানে ছিল, সবগুলো আমার যে অভিজ্ঞতা সেগুলোকে সাম আপ করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো আজকে থেকে যেহেতু ক্লাস শুরু হয়ে গেল, তো তোমার ফ্রেন্ডরা বা কেউ যদি ইন্টারেস্টেড থাকে, যে ভাবছিল যে তোমরা অ্যাডমিশন নেবে না নেবে না, তো তাদেরকে বলে দিবে যে আজ থেকে ক্লাস শুরু হয়ে গেছে। আমাদের মানে অফিসিয়াল যে বলতে পারো যে শিডিউল, সেটা আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেল। আমাদের ফার্স্ট কিন্তু ক্লাস আজকে হয়ে গেল। তো আর কারো কোনো কোয়ারিজ আছে বলো। তাহলে ঠিক আছে। স্যার এই কোশ্চেনগুলো কি গ্রুপে পাওয়া যাবে? হ্যাঁ, সব কিছুই পাওয়া যাবে, পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে তোমাদের। পিডিএফ আকারে সব কিছুই দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে এটাই ছিল আজকের ক্লাস। হ্যাঁ, তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করব। তো তোমরা যারা ইউটিউবে দেখবে এই ভিডিওটা কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো, তোমাদের যে মূল্যবান বলতে পারো ফিডব্যাক, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস। থ্যাংক ইউ স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার।